আঙ্কেল বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছেতে। তোমাদের সাথে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা আজকে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব 21শে পদক সম্পর্কে কিছু তথ্য। 21শে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষা সংগ্রামী, ভাষা গবেষক, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ বা সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক নানা ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 21শে পদক প্রদান করা হয়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 1976 সাল থেকে এই পদকটি প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 2017 সালে 17টি 21শে পদক প্রদান করা হয়েছে। বন্ধুরা আজকে আমাদের সঙ্গে আছেন নাট্যকার ও গবেষক ডক্টর সাইমন জাকারিয়া। চলো কথা বলি তার সঙ্গে। আপনাকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছে। তো কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। আমি খুব ভালো আছি। আজকে আমি খুব আনন্দিত আপনাকে পেয়েছি। বেশ অনেকটা সময় আমরা গল্প করব। তো শুরুতে একটু বইমেলা প্রসঙ্গে আসি। আগামীকালই বইমেলা শেষ হয়ে যাচ্ছে। তো বেশ অনেকগুলো দিন আমরা পার করে এলাম এবং আপনার 3টি বইও এসেছে এবারের বইমেলাতে। তো কেমন গেল বইমেলা? আসলে এবারকার বইমেলাগুলো অন্যবারের মেলা থেকে একটু গোছালো ছিল, অনেক সুন্দর। কারণ অন্যবারগুলোতে দেখা যাচ্ছে প্রথম দিকে বইমেলায় আমি একই সঙ্গে কিন্তু বাংলা একাডেমিতে দীর্ঘ 12 বছর চাকরি করছি। সেই সূত্রে দেখেছিলাম বা বইমেলা দেখার আগেই জানতাম যে বইমেলাটা আমার বাবার চোখে দেখেছিলাম, অর্থাৎ যখন দেখিনি তখন বাবা বলতেন যে বইমেলাটা এমন। তখন ওই বটগাছের নিচেই গান হতো, অনুষ্ঠান হতো। পরবর্তীতে যখন বাংলা একাডেমিতে যোগ দিলাম তখন দেখলাম যে বইমেলা শুধুমাত্র বাংলা একাডেমির নিজস্ব যে ক্যাম্পাস তার ভিতরেই বইমেলাটা হতো। পরবর্তীতে বইমেলার সময় এবং মানুষের সমাগমের জন্য সেটা সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যাওয়া হয় এবং সোহরাওয়ার্দী উদ্যানের অনেক ভিতরে ছিল। এবার বইমেলাটাকে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরের দিক থেকে একটু কাছের দিকে নিয়ে আসা হয়েছে, বাংলা একাডেমির কাছাকাছি, মাঝখানে শুধু একটি পথ। এবং সেই দিক থেকে অনেক গোছালো ছিল। বিশেষ করে যেদিক থেকেই আপনি তাকাবেন বইমেলার স্টলগুলোর নামগুলো দেখা যাচ্ছিল, দুই পাশে খোলা থাকার কারণে বইগুলো দেখতেও পাঠক ক্রেতাদের জন্য সুবিধা হয়েছিল। সব মিলিয়ে ভালো লাগছে। সব মিলিয়ে ভালো গিয়েছে। আচ্ছা, আপনার তো 3টি বই এসেছে, একটি নাটকের বই, একটি উপন্যাসের বই এবং একটি বাংলাদেশের সংস্কৃতি নিয়ে একটি বিশ্লেষণধর্মী বই। তো 3টি বই সম্পর্কে একটু জানবো আর আরও জানতে চাই যে আসলে এবারের পাঠকরা কোন ধরনের বই বেশি পছন্দ করছেন। এবার আসলে আমরা দেখেছি যে সবথেকে বেশি প্রকাশিত হয়েছে কবিতার বই, এবং তারপরে উপন্যাস বা কথা সাহিত্য এবং গবেষণা বা শিশু সাহিত্য অনেক নিচু পর্যায়ে আছে, কারণ সেটার ব্যাপারে প্রকাশকদেরও খুব একটা আগ্রহ দেখা যায় না, লেখকদেরও আগ্রহটা কম। আর কিন্তু পাঠক ক্রেতাদের আগ্রহ আছে, কিন্তু পাঠক ক্রেতা যদি না পায় তাহলে পারে সেই বইয়ের তো কোনো গুরুত্বও থাকে না। কিন্তু কবিতার ক্ষেত্রে তরুণদের কথা বলতে হয়। বিশেষ করে আমি এবার প্রচুর বই কিনেছি তরুণদের, যারা কবিতা লেখেন সেই কবিতার বই। কারণ কবিতার ভিতর দিয়ে আসলে বোঝা যায় কিন্তু একটা দেশের সংস্কৃতি বা দেশের চলমান অবস্থা কি ধরনের যাচ্ছে, কি ধরনের চিন্তা ভাবনা চলছে, সেটা একদম মানে অবিকৃত অবস্থায় ধরা যায়। এবং শব্দগুলোও আসলে জানা যায় যে কোন ধরনের শব্দগুলো ব্যবহার হচ্ছে। কিন্তু কবিতা পাঠ করার ক্ষেত্রে অনেক সময় আমরা ভুলে যাই যে কবিতার ভিতরে কি আছে। কিন্তু কবিতার ভিতরে একটা সত্য আছে, সেই সত্যটাকে অন্বেষণ করা কিন্তু একজন পাঠকের কাজ। সেই দিক থেকে আমি কবিতার বইকে প্রথম গুরুত্ব দিয়েছি। কথা সাহিত্যের বই 2-1টা কিনেছি, আর প্রবন্ধ সাহিত্যের বই, কিছু গবেষণামূলক বই কিনেছি। আচ্ছা, আপনার নিজেরও তো কবিতার বই রয়েছে, আপনিও কবিতা লেখেন, সেই প্রসঙ্গে একটু বলবো। তার আগে আপনি বলছিলেন শিশু সাহিত্য চর্চার ব্যাপারে। শিশু সাহিত্য চর্চাটা আসলে কম কেন হচ্ছে বা আগ্রহটা কম কেন? আসলে আমাদের লেখকদের ভিতরে অনেকেই এখনো হয়তো বোঝেননি যে শিশু সাহিত্য চর্চার গুরুত্বটা কি। কারণ শিশু সাহিত্য কিন্তু শিশু সাহিত্যিকরা সামাজিক একটা দায়িত্ব পালন করেন। সেই সামাজিক দায়িত্বটা কি? শিশুর মনোগঠনকে তৈরি করেন, শিশুর যে সাংস্কৃতিক পরিচয় সেটাকে তৈরি করে দেন। কিন্তু সেই ব্যাপারে লেখকদের খুব অনীহা দেখি। কিছু সংখ্যক লেখক আছেন যারা ছড়া বা মানে কথা সাহিত্য শিশুদের জন্য লেখেন, সেটা খুব কম, খুবই অগণ্য। কিন্তু আমরা এর আগে পূর্ববর্তী যারা সাহিত্যিকরা ছিলেন তাদেরকে দেখেছি যে প্রচুর শিশু সাহিত্য চর্চা করেছেন। যেমন রবীন্দ্রনাথের কথা যদি বলি, কাজী নজরুল ইসলামের যে কথা যদি বলি, জসিমউদ্দিনের কথা যদি বলি, তারা কিন্তু অনেক শিশু সাহিত্যের চর্চা করেছেন। কিন্তু পরবর্তীকালে যেসব সাহিত্যিকরা আছেন তারা অনেকটা অনীহা দেখি, যেন সামাজিক মর্যাদার জায়গাটা কম শিশু সাহিত্য চর্চায়, এরকম একটা জায়গা হয়তো তৈরি হয়েছে, সেজন্য শিশু সাহিত্যের আগ্রহটা কম দেখছি। কিন্তু আমি নিজে থেকে চেষ্টা করি যে শিশুদের জন্য লেখার। আমার একটি উপন্যাস প্রকাশিত হওয়ার পথে বাংলাদেশ শিশু একাডেমি থেকে, শিশু সাহিত্য বলা যাবে না, ঠিক কিশোর উপন্যাস এরকম। আচ্ছা, এই তো গেল লেখক বা প্রকাশকদের আগ্রহের কথা। একটু জানবো যে শিশুদের অংশগ্রহণ এই বই মেলাতে, সেই প্রসঙ্গে কথা বলবো। তবে একজন ছোট্ট বন্ধু আছে, একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, কে আছে আমার সঙ্গে?
কে আছো? আপু আমি নাবিল। নাবিল কেমন আছো? টেলিভিশনের আপু, আমি ভলিউমটা ভালো। কমাতে হবে তো। আপু আমি ভালো আছি। ঠিক আছে, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8। ক্লাস 8-এ। ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ বলো? আপু জানা অজানা। জানা অজানা। ঠিক আছে, জানা অজানা থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন তোমার জন্য। স্থাপত্যের নোবেল হিসেবে পরিচিত আগা খান স্থাপত্য পুরস্কার লাভকারী ফ্রেন্ডশিপ সেন্টার কোন জেলায় অবস্থিত? অপশন ক ময়মনসিংহ, অপশন খ গাইবান্ধা, অপশন গ নরসিংদী। আপু অপশন খ গাইবান্ধা। অপশন খ গাইবান্ধা। নিলাম, চমৎকার, একদম সঠিক উত্তর। বাহ, অভিনন্দন, 500 টাকা সমমূল্যের বই পাচ্ছ তুমি। পরের প্রশ্ন। পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ ভিক্টোরিয়া জলপ্রপাত থেকে 11টি দেশ অতিক্রম করে কোথায় গিয়ে পতিত হয়েছে? অপশন ক ভারত মহাসাগর, অপশন খ প্রশান্ত মহাসাগর, অপশন গ ভূমধ্যসাগর। বলো। আপু অপশন ক ভারত মহাসাগর। অপশন ক ভারত মহাসাগর। নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন গ ভূমধ্যসাগর। আরো একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে আছো? নাম বলো। সাদি আলম। কেমন আছো বন্ধু? ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ বলে ফেলো। আপু ছোটদের পার্লামেন্ট। ছোটদের পার্লামেন্ট। বাহ, চমৎকার একটি বিষয় পছন্দ করেছো তুমি। প্রথম প্রশ্ন। ইংল্যান্ডের প্রাচীন আইন প্রণয়ন প্রতিষ্ঠান কিউরিয়া রেগিসে বছরে কতটি অধিবেশন অনুষ্ঠিত হতো? অপশন ক 1টি, অপশন খ 2টি, অপশন গ 3টি। বলো। ঝটপট বলতে হবে। অপশন ক 2টি। অপশন খ 2টি। নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর অপশন গ 3টি। জানা হলো। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর সাইমন জাকারিয়া, নাট্যকার ও গবেষক। আপনার সঙ্গে কথা বলছিলাম শিশু সাহিত্য চর্চা বিষয়ে। বলছিলেন যে কিছুটা কমে গিয়েছে এখন আগ্রহ শিশুদের সম্পর্কে বই প্রকাশ বিষয়ে। আমি একটু জানতে চাই যে শিশুদের অংশগ্রহণ কমে যাওয়ার কারণেই কি এই ধরনের অনাগ্রহ দেখা যাচ্ছে? আসলে শিশুদের মন কিন্তু চায় বই পড়তে বা বই সম্পর্কে জানতে, কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরেই তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের স্কুলের যে মানে কার্যক্রম চলছে পরীক্ষা কেন্দ্রিক, তাতে কিন্তু শিশুদের সুযোগ নাই যে তাদের মানে ক্লাসের বাইরে কোনো বই পড়া। তবে এর ভিতরেও কিছু কিছু শিশুরা কিন্তু বই পড়ার ব্যাপারে ভীষণ আগ্রহী, কিন্তু তাদেরকে বই দেওয়া হয় না। কিন্তু সেটা দেওয়া দরকার, কারণ বইয়ের ভিতর দিয়ে শিশুরা যে জগতে প্রবেশ করতে পারবে, আমাদের অভিভাবকরা অনেকেই জানেন না যে সেটা কিন্তু স্থায়ী একটা জগৎ। তার ভিতরে মানবিকতার বোধ তৈরি হবে, তার ভিতরে মানবিক অনুভূতিগুলো জাগ্রত হবে, তার ভিতরে যেমন একটা অসাম্প্রদায়িক চেতনাও কিন্তু আসবে। সেটা কিন্তু আমরা বলেও করতে পারবো না, কিন্তু একটা বই পড়ার ভিতর দিয়ে সে আসলে জানতে পারবে, নিজেকে আবিষ্কার করতে পারবে। বাইরে শুধু যেমন আমাদের উন্নত বিশ্বের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু স্কুলের পাশাপাশি শিশুদের জন্য লাইব্রেরি থাকে আলাদা। সেই লাইব্রেরির অন্যরকম একটা গঠন থাকে, সেখানে সেই যে বইগুলো রাখা হয় সেগুলো শিশুদের মানসিক বিকাশের উপযোগী, সুন্দর ছবি সহ, এবং শিশুরা নিজেরা বইগুলো সিলেক্ট করে পড়ে, এবং স্টোরি টেলাররা থাকে তাদের স্কুলের সামনে বা বিভিন্ন মার্কেট প্লেসে। অনেক বয়স্ক লোকজন যে বসে থাকে স্টোরি টেলার হিসাবে, তারা বই থেকে গল্পগুলো পড়ে পড়ে শোনায়, এবং সেগুলো পড়ে এসে বাচ্চারা আবার তার মায়ের কাছে বাবার কাছে শুনতে যায় যে তুমি এই বইটা থেকে এই গল্পটা পড়ে আমাকে শোনাও। চমৎকার। এবং আমাদের দেশেও আসলে এই ধরনের চর্চাটা এখনো শুরু হয়নি, অবশ্যই শুরু হওয়া উচিত। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার প্রসঙ্গেই আসি। আপনার তো 3টি বই বের হয়েছে, এর মধ্যে উপন্যাসের একটি বই রয়েছে কুলহারা কলঙ্কিনী। এই বইটি সম্পর্কে একটু জানবো যে পাঠকদের আগ্রহ কতটা পেয়েছেন। আসলে কুলহারা কলঙ্কিনীটা লেখা হয়েছে কিন্তু বিখ্যাত বাউল সাধক শাহ আব্দুল করিমের জীবন ভিত্তিক একটি উপন্যাস। যদিও জীবনই নয়, তার জীবনের ছায়াটাকে আমি কাজে লাগিয়েছি, এবং খুব আশ্চর্য একটা প্রতিভা দেখি যে ওই সুনামগঞ্জ অঞ্চলের একটা হাওর অঞ্চল এবং নদী অধ্যুষিত অঞ্চল, সেখানকার সাংস্কৃতিক বিষয়ের একটা বিশাল প্রতিনিধিত্বকারী, সেখানকার যে ধর্ম আদর্শ সেটার একটা বিশাল প্রতিনিধিত্বকারী। এবং একই সঙ্গে তার জীবনের অন্য একটা গুরুত্ব হচ্ছে যে আমরা বাউল ফকির সাধকদেরকে দেখি একটা উদাসীন ব্যক্তি হিসাবে, কিন্তু শাহ আব্দুল করিম রাজনৈতিক একজন প্রতিনিধিত্বকারী ব্যক্তি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় 1954 সাল থেকেই উনি সরাসরি
আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সুনামগঞ্জে আচ্ছা, যুক্ত যে হয়েছিলেন। বিষয়টা আসলে চর্চা হয় না হ্যাঁ, আমাদের মধ্যে। যেমন ভাসানীর সঙ্গে, মৌলানা ভাসানীর সঙ্গে তার ঘনিষ্ঠ হৃদ্যতা ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল, এবং তাদের কথাগুলোকে কিন্তু তিনি তার গানের ভিতর দিয়ে প্রকাশ করেছিলেন। এবং তার গানগুলো গাওয়ার কারণে ওই অঞ্চলের অভাব, দুর্দশা, সামাজিক অবস্থা সম্পর্কে যখন হোসেন সবাই জানতে সোহরাওয়ার্দীর সামনে বা ভাসানীর সামনে বা বঙ্গবন্ধুর সামনে যখন গান পরিবেশন করেছে, বঙ্গবন্ধু তখন মন্ত্রী, মানে পাকিস্তান সরকারের, সে সময় কিন্তু তারা তড়িৎ সিদ্ধান্ত নিয়েছিলেন ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক এবং খাদ্যের নিশ্চয়তা দেওয়ার জন্য। সেরকম একজন ব্যক্তি হলো শাহ আব্দুল করিম। তার জীবনী নিয়ে যখন আমি উপন্যাসটা লিখলাম, এটা আমার দ্বিতীয় উপন্যাস। এর আগে আমি লালনপন্থীদের জীবন আচার নিয়ে একটি উপন্যাস লিখেছিলাম, কে তাহারে চিনতে পারে। কিন্তু কুলহারা কলঙ্কিনীর ব্যাপারে পাঠকদের খুব আগ্রহ আমি দেখেছি। বিশেষ করে এটা আসছে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে, যদিও এর মাঝে অনেকেরই আগ্রহ দেখেছি, অনেকের প্রতিক্রিয়া পেয়েছি, এবং আমি খুবই মুগ্ধ হয়েছি। অনেকে আমাকে জড়িয়ে ধরে বলেছেন যে আপনি এমন একটি কাজ করেছেন, আমি যেন সেই উপন্যাসের শাহ আব্দুল করিম চরিত্রটা আমি ধারণ করেছি, দেখতে পাচ্ছি, চোখের দেখতে সামনে। পাচ্ছি। এবং উপন্যাস লেখার প্রেক্ষাপটটাও আমি বলি, আমাদের দেশের কথা সাহিত্যিকরা, আমাদের সাহিত্যকর্মীরা অনেক ক্ষেত্রে লেখার ব্যাপারে খুব বেশি মানে ডিভোটেড হন না, খুব নিবেদন করেন না। আমি 2002 সাল থেকে শাহ আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করি তার বাড়িতে যেয়ে, এবং তারপরে তার সঙ্গে একটা নৈকট্যের সম্পর্ক তৈরি হয়। এবং 2002 থেকে 2017 সাল পর্যন্ত কিন্তু আমি এই উপন্যাসটা লেখার জন্য সময় দিয়েছি, এবং তারপরে এটা প্রকাশিত হয়েছে। অনেক গবেষণা করতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে। অবশ্যই। এবং এই উপন্যাসের ভিতর দিয়ে কিন্তু শুধুমাত্র শাহ আব্দুল করিমকে জানা যাচ্ছে না, একই সঙ্গে ওই অঞ্চলের সকলকে, ওই অঞ্চলের মানুষ কিভাবে ধামাইল গান করে, ওই অঞ্চলের মানুষ কিভাবে মহরম মাসে জারি মরসিয়া করে, তাদের একটা সংস্কৃতি আমরা এখানে দেখতে পাবো। ওই অঞ্চলের হিন্দুরা কিভাবে তাদের দুর্গাপূজায় ঢপযাত্রার অনুষ্ঠান করে, ওই অঞ্চলে কিভাবে ঈদের অনুষ্ঠান হয়, ওই অঞ্চলে কিভাবে জালাল খা, উকিল মুন্সি, রশিদ উদ্দিন, এদের সঙ্গে শাহ আব্দুল করিমের যে সম্পর্ক তৈরি হয়েছিল, তারপরে তিনি কিভাবে প্রেমে পড়েছিলেন, প্রেম থেকে সবকিছু আসলে এখানে উঠে এসেছে। আর কথা বলবো, একজন বন্ধু আছে, একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, কে আছো? হ্যালো, আমি তিশা। কেমন আছো বন্ধু? জি, ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8। ক্লাস 8-এ। ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ বলো? জানা অজানা। জানা অজানা। ঠিক আছে, জানা অজানা থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম লাপাজ, বলতে হবে কোন দেশের রাজধানী এটি? অপশন ক ভেনেজুয়েলা, অপশন খ বলিভিয়া, অপশন গ রাশিয়া। বলো, ঝটপট বলতে হবে। অপশন খ বলিভিয়া। অপশন খ বলিভিয়া নিলাম, চমৎকার, একদম সঠিক উত্তর। বাহ, অভিনন্দন, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। পরের প্রশ্ন, রুল্লি ও ডেলফোজ কি? অপশন ক উন্নত জাতের পেয়ারা, অপশন খ উন্নত জাতের টমেটো, অপশন গ উন্নত জাতের তুলা। বলো, অপশন গ উন্নত জাতের তুলা। অপশন গ উন্নত জাতের তুলা নিলাম, চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন, পেয়ে যাচ্ছ 1000 টাকা সমমূল্যের বই। এবার বলো, পরের প্রশ্নে যাব? জি, যাব। নিয়ম জানো? জি। ঠিক আছে, যাচ্ছি। নিচের কোন বিখ্যাত জলপ্রপাতটির অবস্থান ভেনেজুয়েলাতে? অপশন ক ভিক্টোরিয়া, অপশন খ নায়াগ্রা, অপশন গ অ্যাঞ্জেল। বলো। অপশন গ অ্যাঞ্জেল। অপশন গ অ্যাঞ্জেল নিলাম, চমৎকার, একদম সঠিক উত্তর। বাহ, ব্রিলিয়ান্ট, অভিনন্দন, 2000 টাকা সমমূল্যের বই তোমার জন্য। অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলছিলাম উপন্যাসটি নিয়ে, এবং বেশ বলছিলেন যে বেশ আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। সংস্কৃতি বিশ্লেষণ ধর্মী আরও একটি বইয়ের 5ম খণ্ড প্রকাশিত হয়েছে, প্রণমোহী বঙ্গমাতা। তো প্রথমে এই নামটা নিয়ে একটু জানতে চাই। প্রণমোহী বঙ্গমাতা, আপনি বলছিলেন যে আপনার এই শব্দটি আপনার নিজের, তো এই শব্দটির মানে অর্থটা সম্পর্কে একটু জানবো। আচ্ছা, প্রণমোহী বঙ্গমাতা এই শব্দটির অর্থ হচ্ছে, প্রণমোহী শব্দটার অর্থ হচ্ছে প্রণাম করি, আর বঙ্গমাতা তো বঙ্গমাতা মানে আমাদের বাংলাদেশকে প্রণাম করি। কারণ এই লেখাটা আমি শুরু করি আসলে 1991 সাল থেকে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরি, এবং 1998 সালের দিকে প্রথম মানে আমি এটা লেখা শুরু করি, এবং আমাদের দেশের একটা খ্যাতনামা দৈনিক পত্রিকায় প্রথম এটা
জমা দিই তখন নাম ছিল না প্রণময়ী বঙ্গমাতা, কিন্তু সেই লেখার সূচনায় একটি কবিতা ছিল। আমি যেহেতু কবিতা লিখি, সেই কবিতা ছিল, কবিতাটা ছিল কপালে মাখি গায়ের মাটি, প্রণময়ী বঙ্গমাতা মনসা দেবী, তোমার নামেই ঘুরি পথে পথে ঘুরি নাটোর রাজশাহী। এরকম একটা কবিতা দিয়েছিলাম লেখার উপরে। এই ধারার লেখা দুইটা প্রকাশের পরে পত্রিকা থেকে আমাকে বলা হলো যে আপনি এই লেখাগুলো পাঠকদের ভিতর খুব গ্রহণযোগ্যতা পেয়েছে, আমরা চাই এটা নিয়মিত ছাপতে, আপনি কি পারবেন মাসে 2টা করে লেখা দিতে? আচ্ছা, তখন আমি বলি যে হ্যাঁ আমি পারবো। তখন বলে যে তাহলে একটা নাম দেন। আমি নাম খুঁজতেছি, নাম পাই না। পরে তখন যিনি সম্পাদক ছিলেন তিনি বললেন যে আচ্ছা, আপনি যে প্রথম সংখ্যায় যে একটা কবিতা দিয়েছিলেন, উপরে যে কবিতা ছিল সেই কবিতা থেকেই তো একটা নাম নিতে পারেন। তখন আমি দেখলাম যে তাহলে প্রণময়ী বঙ্গমাতা নামটা আমি নিতে পারি। তখন বললো যে হ্যাঁ এটাই হতে পারে। তারপরে এটা যখন নিয়মিত ছাপতে শুরু করে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর, সংস্কৃত বিভাগের, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের শিক্ষকরা আমার সঙ্গে কথা বলে বা কবিরাও কথা বলে যে আপনি এই প্রণময়ী শব্দটা যে নিলেন, এই শব্দটা তো আবিধানিক না, এটা তো একটা নতুন শব্দ হয়েছে, তো এটা কি বোঝাতে চাচ্ছেন আপনি এটা দিয়ে? তখন আমি বলি এটা আসলে আমার ভিতর থেকে আসছিল, এটা আমি যে খুব সাজিয়ে তৈরি করেছি তাও নয়, আমার ভিতর থেকে রাজশাহীতে আমি যখন ফিল্ড ওয়ার্ক করছিলাম মাদার পীরের গান বা মানিক পীরের গান এবং মনসা মঙ্গলের, তখন এটা আমার ভিতরে আসে এবং সেখান থেকে শব্দটা নেয়া। এবং এটা এখন সারা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত একটি শব্দ। এবং এই প্রণময়ী শব্দটা নিয়ে আমাদের দেশের সুপ্রতিষ্ঠিত কবি নীলমানন্দ গুণ কবিতাও লিখেছেন। হ্যালো, কে আছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। আমার নাম নুসাইবা নওয়াল। নুসাইবা নওয়াল, খুব পরিচিত বন্ধু আমাদের, তাই না? কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে যেন পড়ো? ক্লাস 7। ক্লাস 7-এ। ঠিক আছে, ছবি গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি ভালোভাবে দেখো আর প্রশ্নের উত্তর দাও। ছবির এই ভারতীয় লেখক ও সাংবাদিকের নাম বলো। অপশন ক খুশবন্ত সিং, অপশন খ অনুপ রায়, অপশন গ লাল বাহাদুর সিং। বলো। গ লাল বাহাদুর সিং। অপশন গ লাল বাহাদুর সিং নিলাম, কিন্তু দুঃখিত আপনি, উত্তরটা ভুল হলো। সঠিক উত্তর অপশন ক খুশবন্ত সিং। আরো একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যালো আপু, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। নাম বলো আগে। আমার নাম পারভিন। ঠিক আছে, কোন ক্লাসে পড়ো? আমি পড়ি ক্লাস 6-এ। ক্লাস 6-এ। ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ? ঝটপট বলে ফেলো। খেলার মাঠ। খেলার মাঠ। কোন খেলা পছন্দ তোমার? ক্রিকেট। ক্রিকেট খেলা পছন্দ। ঠিক আছে, একদম কমন পড়েছে মনে হচ্ছে, প্রশ্নটা ক্রিকেট থেকেই প্রশ্ন করছি। 2016 সালের অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার পদক পেয়েছেন কে? অপশন ক ডেভিড ওয়ার্নার, অপশন খ মিচেল স্টার্ক, অপশন গ স্টিভেন স্মিথ। বলো। অপশন গ স্টিভেন স্মিথ। অপশন গ স্টিভেন স্মিথ নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল। সঠিক উত্তর অপশন গ ডেভিড ওয়ার্নার। জানা হলো। কেমন লাগছে ছোট ছোট বাচ্চারা এত চমৎকার করে উত্তর দিচ্ছে? আসলে সবার যে এই অনুষ্ঠানের প্রতি এত আগ্রহ, সেটা আমি খুবই আনন্দ পাচ্ছি এবং সবাই জানছে অনেক। আপনার বই প্রসঙ্গে কথা বলছিলাম, প্রণময়ী বঙ্গমাতা, এবং বলছিলেন যে শব্দটি একদম আপনার নিজের আবিষ্কার করা একটি শব্দ। একটু কবিতার বইয়ের দিকে চলে যাই, যেহেতু এই শব্দটিও আপনার একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। আপনার একটি কবিতা কাব্যগ্রন্থ রয়েছে অবনাগমন, এবং সেটা সম্পর্কে একটু জানবো, এবং এই শব্দটা সম্পর্কে আমার জানার আগ্রহ রয়েছে। আচ্ছা, অবনাগমন শব্দটা কিন্তু আমার নয়, এটা চর্যাপদের কবির শব্দ। অবনাগমন শব্দটা হলো আসা যাওয়া। আর অবনাগমন বইটা কিন্তু আমার মৌলিক বইও নয়, এটা আসলে চর্যাপদের যে পদগুলো আজ থেকে 1200 বছর আগের লেখা, সে কাহ্নপা, ভুসুকোপা, মিনপা, সরহপা, এদের লেখা। এই পদগুলো খুব দুর্বোধ্য, অনেকে বুঝতে পারে না। কিন্তু আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি বাংলাতে, তখন আমার মনে প্রশ্ন জাগে, যেটা আমি বুঝতে পারি না সেটা আমি কিভাবে পড়ব। তখন থেকে আমি চেষ্টা করি যে এগুলোকে অনুবাদ করা মানুষের বোঝার জন্য এখনকার ভাষায়। ওই 1200 বছর আগের পদটাকে আমি সমকালীন ভাষায় যদি অনুবাদ করি, যদি কায়া তরু বড় পঞ্চবী ডাল, চঞ্চল চিয়ে পৈঠ কাল, এ তো কেউ বোঝে না। কিন্তু যখন আমি বলি শরীর গাছে 5খানি ডাল, অধীর মনে ঢুকে পড়ে কাল, দৃঢ় করে মন সুখ খুঁজে নাও, কেমনে পাবে গুরুকে শুধাও। এখন এই পদগুলো গান গাওয়ার জন্য লেখা হয়েছিল, আমি অনুবাদ করেছিলাম। এবং সাম্প্রতিক একটা তথ্য দিয়ে রাখি আপনাকে, যে এই পদগুলো কিন্তু এখন বাংলাদেশের বাউল সাধকরা
গান আকারে গাচ্ছে, আচ্ছা। চর্যার পুনর্জাগরণের কাজ করছে। আমাদের ভাবনগরের অনেক সাধু বিভিন্ন প্রান্তে, পাহাড়পুর বৌদ্ধবিহারের 25 জন এখন এই অবনাগমনের গানগুলোকে তারা নিজেরা এখন গান নিজেরা গাচ্ছে, গাইছে। সুর করে গাচ্ছে সুর করে নিজেরা। যাচ্ছে। আচ্ছা, বাহ, চমৎকার। একটু নাটক প্রসঙ্গে আসি। আপনার এই বইমেলাতে একটি নাটকের বইও এসেছে, দয়াল তোমার আসল নামটা কি, সেই বইটা প্রসঙ্গে একটু জানবো। হ্যাঁ, দয়াল তোমার আসল নামটা কি, আসলে আমাদের সাধক কবি বিজয় সরকার, যার কথা সবাই জানি, সে কবিয়াল হিসেবে খুব খ্যাতিমান ছিলেন, যে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, বা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা, এইসব গানের যিনি রচয়িতা, তার জীবন ভিত্তিক একটি নাটক। আর এই নাটকটা লিখেছি, বুঝতেই পারছেন যে এর যে জিজ্ঞাস্য দয়াল তোমার আসল নামটা কি, আমাদের নিজেদের ভিতরে যে প্রশ্নগুলো জাগে, সেই প্রশ্নগুলোর একটা উত্তর কিন্তু এর ভিতর দেওয়া আছে। কারণ বিজয় সরকার কিন্তু 5 বার গুরুর কাছে শিষ্যত্ব নিয়েছিলেন। তার গুরুদের ভিতরে 2 জন ছিলেন ইসলামী সুফি তরিকার, অন্যরা তান্ত্রিক, বৈষ্ণব এইরকম ছিলেন। সে সব জগতে ঘুরে তারপরে তার নিজের ভিতরে একটা প্রশ্ন আসছে যে দয়াল তোমার আসল নামটা আসলে কি। আচ্ছা, চমৎকার। তো একটু জানতে চাই যে আপনার রচিত নাটক অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, আমেরিকার শিকাগো ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, এবং সেখানে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়েও পড়ানো হচ্ছে, সেখানেও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। কেমন লাগে? এগুলো আসলে আমার নাটক লেখার পিছনে অনেক ধরনের আঘাত ছিল। আমি যখন গ্রামে প্রথম নাটক করা শুরু করি, তখন গ্রামে কিন্তু আমাকে এবং আমার বাবা মাকে অনেক অসম্মান করা হয়েছিল। সেটা 1993 সালের দিকে। তারপরে আমার ভিতরে এক ধরনের জিদ কাজ করে যে আমি নাটক লিখব, এবং নাটক দিয়ে আমাকে যেভাবে অসম্মান করা হয়েছিল, সেই সম্মানের জায়গা থেকে একটা সম্মানের জায়গায় আমি সেই পৌঁছাবো। জবাবটা আমি নাটক দিয়ে সেই দিব। নাটক দিয়ে আজকে যে বিশ্ববিদ্যালয়ে, আমেরিকার ইউনিভার্সিটি অফ শিকাগো, পৃথিবীর শ্রেষ্ঠতম একটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, সেটা আমার জন্য পরম আনন্দের। আর অন্য আরেকটি কারণে আরও আনন্দের, কারণ এই নাটকটা, যে নাটকটা ইউনিভার্সিটি অফ শিকাগোতে পড়ানো হয়, সেটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে লেখা নাটক, আচ্ছা। শুরু করি ভূমির নামে, এবং সেই নাটকটা আবার লেখা হয়েছিল কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায়। আচ্ছা, এটা খুব আনন্দের। আর পরবর্তীতে আমার আরেকটি নাটক কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, সেটি প্রথমে নাম ছিল নৈরামণি, যেটা ঢাকা থিয়েটার একটা মাত্র প্রদর্শনী করেছিল। এখন সেটা আবার পরবর্তীতে আমি রিরাইট করি, সেটার নাম হয় বোধিদ্রুম, এবং সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বনাথ রায় পড়ান মাস্টার্স কোর্সে বাংলা বিভাগে। এবং এই জন্য কিন্তু কলকাতা থেকেই আমার একমাত্র বই বেরিয়েছে, সেটা কিন্তু এই বোধিদ্রুমটা গ্রন্থাগারে কলকাতা থেকে বেরিয়েছে। আচ্ছা, বাহ। তো নাটক নিয়ে আপনি একটি দীর্ঘ আসলে পথ পাড়ি দিয়েছেন, আর নাটকে আপনি মঞ্চে কাজও করেছেন, আপনার রচিত অনেক নাটক মঞ্চস্থ হয়েছে। সম্প্রতি কি কোনো নাটক লেখা হচ্ছে? হ্যাঁ, আমি আসলে প্রতি বছরই 2-3টা নাটক লিখি। আমি গত বছর 3টি নাটক লিখি। তার ভিতর সর্বশেষ যে নাটকটা ছিল, সেটা ছিল মহাকবির সমস্যা। সেটা বাল্মীকি রামায়ণের সমস্যা নিয়ে আমি লিখেছিলাম। বাল্মীকির সঙ্গে আমার কনভারসেশন হচ্ছে। এবং সম্প্রতি আমি যে নাটকটা লিখছি, সেটা আসলে মনসামঙ্গল নিয়ে। বিশেষ করে মনসামঙ্গলের আমরা বেহুলা লক্ষিন্দরের কথা বলি, যে বেহুলা তার হাজব্যান্ডকে সাপে দংশন করার পরে মারা যায়, এবং তাকে জীবন করে নিয়ে আসে, আবার ফিরে আসে, এবং তার ভাসুরদেরকেও জিয়ে নিয়ে আসে, মৃত ভাসুরদেরকে। এবার তারপরে বেহুলার জীবনে কি ঘটেছিল সেটি নিয়ে নাটক লেখার চেষ্টা করছি, এবং সেটা দিল্লিতে আভেরি চৌরে, দিল্লির খুব বিখ্যাত একজন অভিনেত্রী সে মঞ্চস্থ করবে, এরকম ভাবে কথা চলছে আর কি। আচ্ছা, তো আপনার সম্পাদিত কিন্তু অনেক বই আমরা পেয়েছি। সম্প্রতি কি কোনো বই আপনার হাতে রয়েছে যে সামনে আসবে, আমরা পাচ্ছি? হ্যাঁ, আসলে সম্প্রতি আমি একটি কাজ করেছি অনেকদিন আগে। এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, আমেরিকা থেকে একটা গ্লোবাল পাবলিকেশন হচ্ছে সিটি অফ মিরর্স, সংস অফ লালন সাঁই, আরশিনগর লালন সাঁয়ের গান এই নামে, এবং বাংলা এবং ইংরেজি 2 ভাষাতেই এটা কিন্তু একই সঙ্গে মুদ্রিত হচ্ছে। আর এই গানগুলো অনুবাদ করেছিলেন ক্যারল সলমন, ওয়াশিংটন ইউনিভার্সিটির একজন প্রফেসর। উনি 2009 সালে মারা যায়। 2012-তে আমি ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বক্তৃতা করতে যাই ওনার উপরে। তারপরে ওনার হাজব্যান্ড আমাকে দায়িত্ব দেন যে এটা সম্পাদনা করার জন্য, এবং 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত এটা সম্পাদনার কাজ করি। এবং 2017 সালে খুব আনন্দের কথা যে বাংলাদেশের লালন ফকির, যাকে নিয়ে আমরা খুব গর্ব করি, তার বই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হচ্ছে। বাহ, চমৎকার একটা বিষয়, এবং আমাদের সবার জন্য অনেক গর্বের একটি বিষয়। আচ্ছা, আপনার তো অনেক নাটক, এবং বাংলাদেশের বড় বড় নাটক সংগঠনগুলো মঞ্চস্থ করছে, এবং সেটা দীর্ঘ একটি জার্নি। আপনার সেই অভিজ্ঞতাগুলো একটু জানতে চাই, শুরুটা কিভাবে হয়েছিল? আসলে আমি যখন আমার প্রথম নাটক মঞ্চস্থ করেছিল বাংলাদেশ জার্মান মৈত্রী সংঘর একটা আনন্দ নাট্য দল, সেটা মলুয়া নামে একটি নাটক আমি লিখেছিলাম,
সেটা প্রথম আমার ঢাকাতে মঞ্চস্থ নাটক। এরপরে শুরু করি ভূমির নামে, যেটা কুষ্টিয়াতে আমার নিজের জেলা, সেখানে মঞ্চস্থ হয়েছিল সাইদুর রহমান লিপনের নির্দেশনায়। প্রথম এই দুটি নাটকের নির্দেশনা ছিল সাইদুর রহমান লিপনের। পরবর্তীতে ঢাকা থিয়েটার আমার নাটক করে নয়রামণি, যেটা এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য, সেটাও সাইদুর রহমান লিপনের নির্দেশনায় হয়েছিল। তার পরবর্তীতে আমার নাটকগুলো বাংলাদেশের বিভিন্ন নাট্যদল, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, এটা কথা উল্লেখ করতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, যেটা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, সেখানে দুইটি নাটক আমার মঞ্চস্থ করে ওরা পরীক্ষা প্রযোজনা হিসাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3টি নাটক মঞ্চস্থ করেছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে আরেকটি নাটক মঞ্চস্থ করেছে। পাশাপাশি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাটক মঞ্চস্থ হয়েছে। এমনকি বাংলাদেশের বিভিন্ন নাট্য সংগঠনে কাজ চলছে। কিন্তু নাটক নিয়েই আসলে আমার অনেক বড় স্বপ্ন, কারণ নাটকের ভিতর দিয়ে আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারি। সেই জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণের, পুনর্জাগরণের জন্য নাটককে আরও কোন মাত্রায় মানুষের কাছে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি। হয়তো অন্য ধরনের নাটক ভবিষ্যতে মঞ্চস্থ হবে এবং সেই রকম কিছু পরিকল্পনা আমি করছি। বাহ, তো আপনি তো দীর্ঘদিন ধরে লোক সংস্কৃতি নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন, গবেষণাধর্মী অনেকগুলো বইও আমরা পেয়েছি। তো সেই প্রসঙ্গে একটু জানবো যে গবেষণা কাজ কেমন চলছে? আসলে বাংলাদেশের এমন একটি দেশ, যে দেশে গবেষণা করে একজন মানুষের এক জীবনে কিছুতেই শেষ করা সম্ভব নয়, এত গবেষণার ক্ষেত্র আছে। আমি যেমন গত 7 বছর ধরে ক্ষেত্র সমীক্ষাধর্মী গবেষণা করছি মুসলমানদের জারি মরসিয়া নিয়ে, যেটা সিলেট অঞ্চলের, এবং এই বছর আশা করছি সেটার পূর্ণাঙ্গ একটা প্রকাশনা আসবে। পাশাপাশি আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের নির্দেশনায় 2টি বইয়ের কাজ করছি, বিশেষ করে বাংলাদেশের কুষাণ গান নিয়ে এবং বাংলাদেশের সাম্প্রতিককালে যাত্রার পরিবেশনা নিয়ে। যেমন কিছু কিছু যাত্রার পরিবেশনা কথা আমাদের মনের ভিতরে গেঁথে আছে, যেমন রূপবান, গুনাই বিবি, এইসব পালাগুলোর কথা কিন্তু এখন আর আমরা রাখি না। কিন্তু আমি ওই অধ্যাপক শামসুজ্জামান খানের পরামর্শে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে এইসব পালাগুলো নতুন করে দেখেছি, আচ্ছা, এবং সেগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ। আর যারা ধৈর্য ধরে আমার কথা শুনলেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবার মঙ্গল হোক। অনেক ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।